আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা একটি গা ছমছমে রহস্যের জট খুলতে যাচ্ছি। এটি এমন একটি গল্প যেখানে বিশ্বাসঘাতকতা, লোভ আর কর্মফলের এক অদ্ভুত রোমহর্ষক মেলবন্ধন ঘটেছে। গহীন জঙ্গলের মাঝে থাকা একটি পুরনো ডাকঘর আর তাকে ঘিরে গড়ে ওঠা এক অজানা আতঙ্ক। তো চলুন আর দেরি না করে সরাসরি এই রহস্যের গভীরে প্রবেশ করা যাক। একবার চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করা যাক। চারদিকে খুটখুটে অন্ধকার, একদম পিনপতন নিস্তব্ধতা। ঠিক সেই মুহূর্তে হঠাৎ যদি কানে ভেসে আসে সাইকেলের একটানা ঘণ্টার শব্দ, ভারী শ্বাস-প্রশ্বাসের আওয়াজ আর তার সাথে এক ঝাঁক কুকুরের উন্মাদের মতো ডাকার শব্দ। গহীন জঙ্গলে একা থাকার সময় এমন পরিস্থিতি যে কোনো মানুষের রক্ত হিম করে দেওয়ার জন্য একদম যথেষ্ট, তাই না? আর ঠিক এই শব্দগুলোই কিন্তু আমাদের এই গল্পের মূল ভয়ের কারণ। তো আমাদের প্রথম পর্বের বিষয় হল এই ভয়ঙ্কর ডাকঘর। গল্পটা শুরু হচ্ছে নতুন ডাকবাবু মহেশকে দিয়ে। এই বিচ্ছিন্ন ডাকঘরে আসার পর থেকেই মহেশ কিন্তু একের পর এক বিপদের সংকেত পেতে শুরু করে। প্রথম দিনই সে বুঝতে পারে জায়গাটা মোটেও স্বাভাবিক নয়, কারণ তার সহকারী রাজু কোনো মতেই রাতে সেখানে থাকতে রাজি হচ্ছিল না। চাকরি যাওয়ার ভয় দেখালেও সে রাতে ডাকঘরে থাকবে না, এমনটাই তার সাফ কথা। তারপর মহেশ যখন কোনো মতে প্রথম রাতটা পার করে সকালে গ্রামের চায়ের দোকানে যায়, গ্রামবাসীরা তাকে জীবিত দেখে রীতিমতো ভূত দেখার মতো চমকে ওঠে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেই মাঝরাতের শব্দগুলো, শেয়ালের ডাক, সাইকেলের ঘণ্টা আর অদ্ভুত ভারী শ্বাস-প্রশ্বাস। এই সব কিছুই প্রমাণ করছিল যে এই গ্রামে খুব বড় ধরনের কোনো একটা গণ্ডগোল চলছে। এরপর আমরা চলে আসছি দ্বিতীয় পর্বে, যেখানে রয়েছে রহস্যময় মৃত্যুর চিঠি। প্রথম দিকের ওই অদ্ভুত শব্দগুলো কিন্তু শুধু ভয় দেখানোর মধ্যে আর সীমাবদ্ধ থাকে না। রাতের অন্ধকারের সেই অদেখা সত্তা এবার সরাসরি নির্দিষ্ট কিছু মানুষকে নিশানা করতে শুরু করে। বিপুল নামের এক খুব লোভী গ্রামবাসীকে পাঠানো প্রথম চিঠিতে স্পষ্ট লেখা ছিল, আমি জানি তোমার টাকার দরকার, রাত ১টায় ডাকঘরের পেছনের বটগাছের কাছে চলে এসো, ৫,০০০ টাকা পাবে। এই চিঠিটা থেকে একটা বিষয় একদম পরিষ্কার বোঝা যায়, ওই অদেখা সত্তাটা খুব ভালো করেই জানত কার দুর্বলতা ঠিক কোথায়। সে বিপুলের আর্থিক অনটন আর লোভকে কাজে লাগিয়ে তাকে ফাঁদে ফেলে। আর ঠিক এভাবেই বিপুল সেই রাতে বটগাছের কাছে যায় আর তার করুণ পরিণতি ঘটে। পরবর্তী চিঠিটা কিন্তু পাঠানো হয়েছিল বলদেব নামের আর একজনকে। তবে অবাক করার বিষয় হল, এখানে কোনো টাকার প্রলোভন ছিল না, বরং লেখা ছিল, সত্য ধামাচাপা দিতে তুমি যে পাপ করেছ তা এবার সবার সামনে আসবে। এর মানে হল ওই ভৌতিক সত্তার মূল উদ্দেশ্য শুধু মানুষের লোভকে ব্যবহার করা নয়, বরং অতীতের কোনো এক লুকিয়ে রাখা অপরাধের চরম শাস্তি দেওয়া। বলদেবকে তার কৃতকর্মের ভয় দেখিয়ে ঠিক রাত ১২টায় সেই একই বটগাছের নিচে ডাকা হয়। পুরো ঘটনা প্রবাহের দিকে একটু খেয়াল করলে বোঝা যায় কত দ্রুত পরিস্থিতির অবনতি ঘটছিল। প্রথম রাতে মহেশ কেবল অদ্ভুত শব্দ শোনে, দ্বিতীয় রাতেই বিপুল খুন হয়, আর তৃতীয় রাতে বলদেব আর তার স্ত্রী নূপুরকে নির্মমভাবে হত্যা করা হয়। মানে মাত্র ৩ রাতের ব্যবধানে একের পর এক লাশ পড়তে থাকে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই প্রতিটি খুনের সময় সাইকেল আর ঘণ্টার শব্দ শোনা যায়। স্বাভাবিকভাবেই গ্রামবাসীদের চোখে নতুন ডাকবাবু মহেশই হয়ে ওঠে প্রধান সন্দেহভাজন। এবার আমাদের তৃতীয় পর্ব, গ্রামের অন্ধকার সত্য। একের পর এক লাশ পড়তে থাকলে মহেশ বুঝতে পারে যে তাকেই এবারের একটা সুরাহা করতে হবে। ভয় পেলেও সে কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সে সরাসরি গ্রামের মুখিয়া মানে প্রধানের কাছে গিয়ে জবাবদিহি চায়। তখন মুখিয়া তাকে একটা গল্প শোনায়। সে জানায় এই গ্রামের প্রথম ডাকবাবু ছিল আর্যমান নামের এক তরুণ। সে তার বিধবা মায়ের মুখে হাসি ফোটাতে কঠোর পরিশ্রম করত, কিন্তু একদিন জঙ্গলে কোনো এক হিংস্র প্রাণীর আক্রমণে মর্মান্তিকভাবে তার মৃত্যু হয়। এই শোক সইতে না পেরে তার মা পাগল হয়ে যায়। মুখিয়ার মতে এরপর থেকেই নাকি ডাকঘরে এই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। গল্পটা শুনতে বেশ করুণ মনে হলেও এর ভেতরে কোথাও যেন একটা বড়সড় সন্দেহের অবকাশ থেকে যায়। চলে আসছি চতুর্থ পর্বে, আর্যমানের করুণ পরিণতি। মুখিয়ার কথায় পুরোপুরি বিশ্বাস করতে না পেরে মহেশ এক দুঃসাহসিক সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে রাতেই ওই অদেখা সত্তার মুখোমুখি হবে। রাতের অন্ধকারে সেই সাইকেল আরোহী ভূত মহেশকে একটা চিঠি দিয়ে যায়, আর তাতেই বেরিয়ে আসে চরম সত্য। মুখিয়ার মিথ্যা গল্পে তো বলা হয়েছিল আর্যমানকে এক বন্য প্রাণী হত্যা করেছে, কিন্তু নির্মম সত্যটা হল
আর্যমানকে তার জমানো টাকা এবং একটা বড় বাড়ির লোভে অত্যন্ত পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল, আর গ্রামের ওই প্রভাবশালী মানুষগুলোই ছিল এই জঘন্য হত্যাকাণ্ডের মূল পাণ্ডা। সেই বিশ্বাসঘাতকতার রাতে ঠিক কী ঘটেছিল তা একটু ধাপে ধাপে বিশ্লেষণ করা যাক। প্রথমত, আর্যমান তার সারা জীবনের জমানো টাকা নিয়ে মুখিয়ার কাছে যায় একটা বাড়ি কেনার জন্য, যাতে তার মা শান্তিতে থাকতে পারে। দ্বিতীয়ত, বাড়ির রেজিস্ট্রি করার ছল করে মুখিয়া তার সাঙ্গপাঙ্গ বিপুলকে ইশারা করে আর্যমানের মাথায় আঘাত করতে। তৃতীয়ত, মুখিয়া, বিপুল এবং বলদেব মিলে আর্যমানের সব টাকা লুট করে নেয়, আর সব শেষে তারা আর্যমানের মৃতদেহটা ওই ডাকঘরের পেছনের বটগাছের নিচেই ফেলে দেয়। এখন নিশ্চয়ই একদম পরিষ্কার বোঝা যাচ্ছে কেন ভূতটা সবার আগে বিপুল আর বলদেবকে তার শিকারে পরিণত করেছিল। আমাদের শেষ পর্ব, ন্যায়বিচার ও সমাপ্তি। চিঠির মাধ্যমে আর্যমানের এই করুণ পরিণতি জানার পর মহিষ স্থির করে যে সে আর্যমানকে ন্যায়বিচার পেতে সাহায্য করবে। পুরো চক্রান্তের মূল হোতা অর্থাৎ সেই দুর্নীতিগ্রস্ত মুখিয়াকে আইনের আওতায় আনতে সে এক দারুণ ফাঁদ পাতে। প্রথমে সে মুখিয়াকে রাতে ডাকঘরে আসতে বলে। তারপর সে মিথ্যা করে জানায় যে ভূত ধরার জন্য নাকি একজন বড় তান্ত্রিক আসছে। মুখিয়া এই কথা শুনে বেশ নিশ্চিন্ত মনেই সেখানে আসে। মহেশের মূল পরিকল্পনা ছিল ভূতের আবির্ভাবে মুখিয়া ভয় পেয়ে নিজের মুখে তার সব অপরাধ স্বীকার করবে, আর ঠিক সেই সময়ে আগে থেকে লুকিয়ে থাকা পুলিশের কোতোয়াল সব সত্য নিজের কানে শুনে ফেলবে। মহেশের পরিকল্পনা অনুযায়ী একদম নিখুঁতভাবে সবকিছুই ঘটে। কোতোয়াল মুখিয়ার নিজের মুখে তার সব স্বীকারোক্তি শুনতে পায়। কিন্তু কর্মফল বলে তো একটা কথা আছে। আইনের হাতে ধরা পড়ার আগেই আর্যমানের আত্মা সেখানে উপস্থিত হয়। সে মুখিয়াকে শূন্যে তুলে ধরে এবং অনেক ওপর থেকে সজোরে নিচে আছড়ে ফেলে। মুখিয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এর মাধ্যমে একটা বিষয় একদম স্পষ্ট হয়ে যায় যে মানুষ যতই শক্তিশালী হোক না কেন, পাপের শাস্তি তাকে পেতেই হয়। প্রকৃতির এই নিজস্ব বিচার ব্যবস্থা থেকে পালানোর কোনো উপায় নেই। সব ঝড়ের শেষে আমরা একটা সুন্দর সমাধান দেখতে পাই। আর্যমান যে বাড়িটি তার মায়ের জন্য কিনতে চেয়েছিল, কোতোয়ালের হস্তক্ষেপে আর্যমানের মা সেই বাড়িটি ফিরে পায়। মহেশ এবার শান্তিতে তার ডাকবাবুর কাজ চালিয়ে যেতে থাকে। আর সবচেয়ে চমৎকার ব্যাপার হলো, রাতের বেলার সেই সাইকেলের ঘণ্টা কিন্তু আর ভয়ের কারণ থাকে না। ওটা পরিণত হয় এক অসীম কৃতজ্ঞতার শব্দে। আর্যমানের আত্মা যেন দূর থেকে মহেশকে তার এই উপকারের জন্য ধন্যবাদ জানিয়ে যায়। মুখিয়া তার কৃতকর্মের শাস্তি পেয়েছে ঠিকই, কিন্তু একটু ভেবে দেখলে মনে হয় না আমাদের চারপাশের পৃথিবীতে এমন কত শত লুকিয়ে থাকা সত্য এখনও প্রকাশের অপেক্ষায় প্রহর গুনছে? লোভ আর ক্ষমতার অহংকারে মানুষ হয়তো সাময়িকভাবে সত্যকে ধামাচাপা দিতে পারে, কিন্তু দিন শেষে তার ঠিকই আলোতে আসবে। এই ভাবনার খোরাক নিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। আশা করি এই ভৌতিক রহস্যের পেছনের গভীর বার্তাটি এখন সবার কাছেই একদম জলের মতো পরিষ্কার।